তো কার্যক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। কার্য বলতে কি বোঝায়, যে ধরো কোনো একটা বস্তু আছে, কোনো একটা বস্তুকে যদি আমি ফোর্স দিই, তো বস্তুটা স্মরণ যদি ঘটে, মানে বস্তুটা যদি জায়গাটা যদি পরিবর্তিত হয়, তাহলে সেটা হচ্ছে কার্য। তার মানে ধরো এই বস্তুটা যদি আমি ফোর্স করার পরে এই বস্তুটা হয়তো আগিয়ে এতটা এলো, মানে ডি ডিস্টেন্স যদি আগাই, ডি ডিস্টেন্স যদি স্মরণ ঘটে, ডি ডি যদি স্মরণ ঘটে, তো এটা হচ্ছে কৃতকার্য হয়। এক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে, এফ ইন্টু ডি। এফ হচ্ছে এইদিকে ফোর্স, মানে স্মরণের দিকে ফোর্স হচ্ছে ডি। তো ফোর্স একটা ভেক্টর রাশি এবং স্মরণ একটা ভেক্টর রাশি, তো দুটো ডিস্টেন্স এফের ডাইরেকশন এবং স্মরণের ডাইরেকশন একই দিকে হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ডাব্লু মানে হচ্ছে কার্য, আর এফ অর্থাৎ ফোর্স, বা যেটাকে বলা হচ্ছে ফোর্স, অ্যান্ড ডি হচ্ছে স্মরণ। তার মানে হচ্ছে প্রযুক্ত বল প্রয়োগ করলে যদি বস্তুটা স্মরণ ঘটে, তো সেটা হচ্ছে কৃতকার্য। এখন যদি ধরো কোনো বস্তুটাকে যদি আমি এভাবে যদি ফোর্স দিই, তো বস্তুটা কী হবে, বস্তুটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। এটা যদি থিটা হয় তাহলে এফ কস থিটা হবে, এদিকটা হবে এফ সাইন থিটা, এবং এদিকে এমজি কাজ করবে। তো বস্তুটা এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি হয়ে যাবে, আর এদিকে হচ্ছে এফ কস থিটা ইন্টু যদি ডি স্মরণ ঘটে, মানে বস্তুটা যদি স্মরণ ডি ঘটে, এই ডিস্টেন্সে যদি চলে যায়, তো এটা হচ্ছে ওয়ার্ক ডান, মানে এটা হচ্ছে ওয়ার্ক, হচ্ছে কার্য। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে বস্তুটার অভিমুখে যদি স্মরণ ঘটে, মানে বস্তুটা স্মরণের অভিমুখে হতে হবে, তাহলে সেটা হচ্ছে কার্য। এখন একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে ধরো ধরো এই একটা এখানে চিত্র রয়েছে, যেখানে দেখো লেখা রয়েছে যে এক্ষেত্রে কি কোনো কার্য হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। যে এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ একটা হাতে সুটকেস নিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে বস্তুটা স্মরণ হচ্ছে এইদিকে যাচ্ছে, এই বস্তুটা মানে যে ব্রিফকেস যে বস্তুটা রয়েছে, এটা স্মরণ এদিকে যাচ্ছে, এবং বস্তুটার ফোর্স হচ্ছে নিচের দিকে আছে, মানে এমজি যেদিকে কাজ করছে। তো যেহেতু ফোর্স এবং মানে ফোর্সের ডাইরেকশন এবং স্মরণের ডাইরেকশন মানে ডি এর ডাইরেকশন দুটো পারপেন্ডিকুলার, সেহেতু এক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। এক্ষেত্রে আপেক্ষিকভাবে মনে হবে যে এখানে কোনো কার্য হচ্ছে, কিন্তু বাস্তবে এখানে কোনো কার্য হচ্ছে না। কার্য ইকুয়ালস টু জিরো, মানে ওয়ার্ক ইকুয়ালস টু জিরো হবে। ধরো একটা মানুষ, হয়তো ধরে রাখো একটা মানুষ যদি এখানে ধরো হয়তো পুড়ে আছে, একটা বস্তুকে ধরো এভাবে ধরে রেখেছে। এই বস্তুটা যদি এরকমভাবে কনস্ট্যান্ট ধরে রাখে, যদি এই বস্তুটা যদি স্মরণ না ঘটে, মানে মূল কথা হচ্ছে যে কোনো বস্তুটার যদি স্মরণ না ঘটে, তো সেক্ষেত্রে কার্য জিরো হবে। এক্ষেত্রেও মানে কার্য হচ্ছে জিরো হবে, মানে একমাত্র বস্তুর স্মরণ ঘটলেই শুধুমাত্র কার্য হবে। এক্ষেত্রে বস্তুটার কোনো স্মরণ ঘটছে না। এক্ষেত্রে বস্তুটার স্মরণ বলতে কীভাবে হচ্ছে, বস্তুটার স্মরণ তো বস্তুর স্মরণ ঘটলেই শুধুমাত্র কার্য হবে। তো এক্ষেত্রে বস্তুটা আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে বস্তুটা স্মরণ ঘটছে, কিন্তু উইথ রেসপেক্ট টু ভূমি, মানে ওই ভূমির সাপেক্ষে বস্তুটা কোনো স্মরণ ঘটছে না। মানে হচ্ছে বস্তুটা এইভাবেই যাচ্ছে ধরো, কিন্তু ফোর্স তো তোমার এদিকেই যাচ্ছে, ফোর্স এদিকে আছে। সুতরাং বস্তুটা একই লাইনে আছে, মানে একই প্যারালাল লাইনে আছে। তো সে কারণে এই বস্তুটার কোনো কার্য হচ্ছে না। অনুরূপভাবে এটাও বলতে পারো যে এদিকে এফ সমান এমজি বললাম, তো এফ ইন্টু স্মরণ ডি
ইন্টু সাইন জিরো, মানে এখানে এফ কস থিটা বললাম, থিটা, এটা যদি থিটা হয় তাহলে এফ কস থিটা মানে হচ্ছে এফ কস 90 ইন্টু থিটা ইজিক্যালস টু জিরো, মানে হচ্ছে ওয়ার্ক ডান কস থিটা কস 90 ইজিক্যালস টু জিরো। সো এখানে এক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। এক্ষেত্রে দেখো যদি মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, সূর্য আকর্ষণ বল এদিকে কাজ করছে, পৃথিবীকে আকর্ষণ এদিকে করছে, এবং বস্তুটার স্মরণ তির্যকভাবে হচ্ছে। বস্তুটার স্মরণ দেখো, মানে বস্তুটা স্মরণ করছে না, মানে বস্তুটা এখানে যখন আসছে বস্তুটা, তখন বস্তুটার স্মরণ এদিকে হয়ে যাচ্ছে, স্মরণ এদিকে হচ্ছে, মানে বস্তুটা আপেক্ষিক কোনো মানে ফোর্সের দিকে কোনো স্মরণ হচ্ছে না, মানে ফোর্স এবং এদিকে ফোর্স এবং বস্তুর স্মরণ পারপেন্ডিকুলার আছে, মানে ফোর্স যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় সেক্ষেত্রে কার্য সবসময় জিরো হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন কার্যের একক দেখে নিই। কার্যের একক হচ্ছে দুটো পদ্ধতিতে হবে, একটা সিজিএস পদ্ধতিতে একক আছে, একটা এসআই পদ্ধতিতে একক আছে। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ, এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। তো জুল এবং আর্গের মধ্যে কি সম্পর্ক, আমরা কি জানি, কার্য সমান এফ ইন্টু ডি। তো প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের অভিমুখে সরণ। এখন ফোর্সের একক হচ্ছে ডাইন এবং ডিস্টেন্সের একক হচ্ছে সেন্টিমিটার। সো 1 আর্গ ইজ ইকুয়ালস টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, এটা মাথায় রাখতে হবে। এবং 1 জুল ইজ ইকুয়ালস টু কী হবে, 1 নিউটন ইন্টু 1 মিটার। এখন যদি আমি বলি জুলের সাথে আর্গের কী সম্পর্ক, তো 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻7 আর্গ, এটা হচ্ছে জুলের সাথে আর্গের সম্পর্ক, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরো কোনো একটা বল আছে, বলটাকে যদি আমি 100 ডাইন বল প্রয়োগ করা হচ্ছে, 100 ডাইন যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটার বলের অভিমুখে, মানে প্রযুক্ত বলের অভিমুখে যদি সরণ ঘটে 6 মিটার, তো বস্তুটার কৃতকার্য কী হবে, বস্তুটার কার্য কী হবে, তো কার্য হবে 100 ইন্টু 6 ডাইন, 6 মিটার সরণ হয়েছে, তো 6 মিটার ইজ ইকুয়ালস টু 600 সেন্টিমিটার। সো 600 ডাইন, তার মানে এটা ডাইন ইন্টু সেন্টিমিটার, মানে হচ্ছে 6 দুটো শূন্য এত আর্গ কৃতকার্য হবে। এখন যদি বলি কোনো একটা বস্তুকে যদি আমি উপর দিকে তুলি, সাপোজ ধরো কোনো একটা বস্তুকে আমি যদি উপর দিকে তুলি, তো সেক্ষেত্রে কার্য কী হবে, বস্তুটা এমজি এদিকে কাজ করছে, তো মানে ফোর্স এদিকে কাজ করছে, ফোর্স এমজি, তো এমজির উল্টো দিকে কাজ করছে, মানে আমার কত কার্য হবে মাইনাস এমজি ইন্টু কতটা দূরত্ব তুলছি, ধরো না আমি এখানে এক্স ডিস্টেন্স তুললাম, ইন্টু এক্স, তার মানে হচ্ছে মাইনাস এমজি এক্স, এটা হচ্ছে কৃতকার্য হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কার্য যেহেতু আমাদের কোনো নেগেটিভ হয় না, তো এক্ষেত্রে কার্যর মান সবসময় পজিটিভ মড ভ্যালু নিতে হবে, তো এমজিএক্স ভ্যালু এমজিএক্স হবে কৃতকার্য, যেক্ষেত্রে জি হচ্ছে অভিকর্ষজ ধ্রুবক, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন কার্য আমরা কি বললাম, কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের অভিমুখে সরণ। এখন যদি আমি বলি প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে সরণ, তো যদি আমি বলি ক্ষমতা কি বলছে, ক্ষমতা মানে হচ্ছে আর কিছুই নয়, মানে 1 সেকেন্ডে কতটা কার্য করছে সেটাই হচ্ছে ক্ষমতা, মানে ওয়ার্ক করছে 1 সেকেন্ডে কত, মানে একক সময়ে কতটা কার্য করছে সেটাই হচ্ছে ক্ষমতা, তার মানে এফ ইন্টু ডি ডিভাইড বাই টাইম, এটাই হচ্ছে ক্ষমতা। তো ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান বাই টাইম
ইজ ইকুয়ালস টু ক্ষমতা। তো ওয়ার্ক ডান কী হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ক্ষমতা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মেন কথা, মানে একক সময়ে কতটা কাজ করছে সেটাই হচ্ছে ক্ষমতা। এখন যদি বলি ক্ষমতার একক কী, ক্ষমতার একক কীভাবে বার করব, ওয়ার্ক ডান একক হচ্ছে আমরা কি বললাম সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে ওয়ার্ক ডান একক হচ্ছে ডাইন, এবং এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে ওয়ার্ক ডান একক হচ্ছে আর্গ, যেটা হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, এবং এসআই পদ্ধতিতে ওয়ার্ক ডানের একক হচ্ছে জুল। তো ক্ষমতার একক কী হবে, ক্ষমতার একক ডিভাইড বাই টাইম মানে সেকেন্ড হবে, ডিভাইড বাই সেকেন্ড হবে। তার মানে আর্গ পার সেকেন্ড এটাকে কী বলা হয়, এটাকেই বলা হচ্ছে ওয়াট, বা এটাকে বলা হচ্ছে আর্গ পার সেকেন্ড, এবং জুল পার সেকেন্ড যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে আর্গ পার সেকেন্ড। মানে ক্ষমতার যদি একক বলা হয় আর্গ পার সেকেন্ড ইন কেস অফ সিজিএস, এবং এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড, অর এটাকেই বলা হচ্ছে ওয়াট। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরো কয়েকটা অঙ্ক করলে হয়তো বুঝতে সুবিধা হবে। এক মিনিট। ধরো এখানে বলেছে 40 গ্রাম ভরের একজন বালক যদি 20 সেন্টিমিটার উঁচু এমন একটি 40টি সিঁড়ির ধাপ থেকে 20 সেকেন্ডে উঠতে পারে, তো বালকটির ক্ষমতা কত? ক্ষমতা কি বললাম, ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কতটা কাজ করছে, সেটা হচ্ছে ক্ষমতা। এখন বলে দিয়েছে টাইমটা, বলে দিয়েছে 20 সেকেন্ড, কটা সিঁড়ির ধাপ, 40টা সিঁড়ির ধাপ, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, মানে কতটা উচ্চতা উঠছে, টোটাল কতটা উচ্চতা উঠছে 20 ইন্টু 40, মানে হচ্ছে 800 সেন্টিমিটার উঠছে উপর দিকে, মানে 800 সেন্টিমিটার উপর দিকে উঠছে, 800 সেন্টিমিটার। এখন আমি কি বললাম 40 কেজি ভরের উচ্চতা মানে এম, তো বস্তুটার ফোর্স কী হবে, ফোর্স হবে mgh, মানে হচ্ছে 40 ইন্টু কেজি বলেছি, তো 980 ইন্টু 800 সেন্টিমিটার ডিভাইড বাই টাইম 20। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, মানে হচ্ছে আর্গ পার সেকেন্ড হবে, এত আর্গ পার সেকেন্ড ক্ষমতা এটা। এখন যদি বলি জুলে ক্ষমতা কী করে নির্ণয় করব, জুলে ক্ষমতা নির্ণয় করার জন্য 40 ইন্টু 0.8, এটা মিটারে কনভার্ট করবো, 0.8 মিটার ইন্টু 9.8 ডিভাইড বাই 20 সেকেন্ড, এটাই মানে হচ্ছে জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে ওয়াট। মানে এই বালকটার ক্ষমতা হচ্ছে 40 ইন্টু 0.8 ইন্টু 9.8 ডিভাইড বাই 20 ওয়াট বা জুল পার সেকেন্ড, অথবা 40 ইন্টু 980 ইন্টু 800 ডিভাইড বাই 20 আর্গ পার সেকেন্ড হচ্ছে ক্ষমতা। এটা আমাদের অঙ্কটা দেখে নিলাম। নেক্সট একটা অঙ্ক দেখছি, যেন ধরো এখানে বলছে একটা পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, মানে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে, এবং পাম্পের ক্ষমতা বলে দিয়েছে 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট ইজ ইকুয়ালস টু 3000 ওয়াট, মানে হচ্ছে আমার এসআই পদ্ধতিতে দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে। এখন কি বলেছে প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে, মানে মাসটা বার করতে হবে আমাকে। প্রতি মিনিটে মানে 1 মিনিট ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড, টাইমটা পেয়ে গেলাম। এখন আমাকে বার করতে হবে, এমটা জানি আমি 50 গ্রাম, এইচ হচ্ছে 50 মিটার। এখন এফ সমান 50 ইন্টু mgh, সো m
জি মানে হচ্ছে তোমার 9.8 ইন্টু এইচ মানে হচ্ছে 50 ইন্টু mgh, এটা হচ্ছে ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম, টাইম মানে হচ্ছে কত 60 সেকেন্ড। এই ওয়ার্ক ডানটা বলে দেওয়া হয়েছে 3000 ওয়াট ইজ ইকুয়ালস টু এম ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইড বাই 60। এখান থেকে আমি এম এর ভ্যালু পেয়ে যাবো, মানে কতটা জল তোলা হচ্ছে সেটা পেয়ে যাবো, এত কেজি জল তোলা হচ্ছে। আর একটা অঙ্ক দেখে নিচ্ছি, এরপরে না হয় এটা হয়ে গেলো। এরপর ধরো এরপরে যেটা হচ্ছে সেটা হলো শক্তি। তো কার্য আমরা করলাম, কার্য মানে হচ্ছে কোনো বস্তু বল প্রয়োগ করা হলে বস্তুর বল প্রয়োগের অভিমুখে যদি সরণ ঘটে তাহলে সেটা গুণফল হচ্ছে বা কার্য। এবং আর ক্ষমতা কি বললাম, ক্ষমতা হচ্ছে তোমার ওয়ার্ক ডান কত টাইমে করছে, মানে একক টাইমে কতটা কাজ করছে সেটাই হচ্ছে ক্ষমতা। এখন যদি বলি আমি এনার্জি বিভিন্ন রকমের হতে পারে। ধরো এনার্জি একটা হতে পারে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি হতে পারে, হিট এনার্জি হতে পারে, তারপরে তোমার কি হতে পারে ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, তড়িৎ শক্তি হতে পারে, বা ম্যাগনেটিক এনার্জি হতে পারে, অনেক ধরনের এনার্জি হতে পারে। ম্যাগনেটিক এনার্জি হতে পারে বা পারমাণবিক শক্তি হতে পারে, নিউক্লিয়ার এনার্জি হতে পারে, নিউক্লিয়ার এনার্জি। তো পারমাণবিক শক্তি হতে পারে, তারপর রাসায়নিক শক্তি হতে পারে, কেমিক্যাল এনার্জি হতে পারে, কেমিক্যাল রিয়াকশনের ফলে যে পরিমাণ এনার্জি উৎপন্ন হয় সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি হতে পারে, সাউন্ড হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে। এগুলো হচ্ছে এনার্জি বিভিন্ন ধরনের প্রকার, এনার্জি বিভিন্ন রকম হতে পারে। তো ম্যাগনেটিক এনার্জি হতে পারে। তো আমাদের মেন বিষয় এখন হচ্ছে এনার্জি, যেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি যেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে তোমার স্মৃতিশক্তি, কোনো বস্তুর স্মৃতিশক্তি প্লাস ওই বস্তুটার যান্ত্রিক শক্তি, প্লাস ওই বস্তুটার গতিশক্তি। ধরো কোনো বস্তু ভূমি থেকে হয়তো 10 মিটার উঁচুতে এখানে আছে, এই বস্তুটার স্মৃতিশক্তি কত, স্মৃতিশক্তি হচ্ছে স্মৃতিশক্তি হচ্ছে mg ইন্টু 10। আর গতিশক্তি কত হবে, যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে বস্তুটার গতিশক্তি 0 হবে। টোটাল হচ্ছে এটা হচ্ছে টোটাল যান্ত্রিক শক্তি। এখানে একটা থিওরি প্রমাণ করা যেতে পারে যে ধরো কোনো বস্তু যদি উপরে হয়তো স্থির আছে বা উপর থেকে পড়ছে হয়তো গতিশীল, উপরে স্থির গতিশীল এবং ভূমিতে হয়তো স্পর্শ করার আগের মুহূর্তে বা স্পর্শ করে, প্রত্যেকটা যে কোনো অবস্থায় এনার্জি কনস্ট্যান্ট থাকবে, মানে টোটাল যে কোনো অবস্থায় যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকবে। তো এটা প্রমাণ কীভাবে করা যেতে পারে, ধরো একটা বস্তু আছে, বস্তুটা ধরো এই উচ্চতায় আছে, টোটাল এই উচ্চতায় বস্তুটা আছে, ভূমি থেকে এই উচ্চতায় আছে, তো এই বস্তুটার মাস হলাম ধরে নিলাম এম, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এই বস্তুটার 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। তো 1 নম্বর পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, যেহেতু বস্তুটা এখানে স্থির আছে, মানে ওখানে উপর থেকে পড়ছে, জাস্ট পড়ার আগের মুহূর্তে ওটা যান্ত্রিক শক্তি কী হবে, এই বস্তুটার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে সেটা হচ্ছে ওর যান্ত্রিক শক্তি। তো এটা নিচের দিকে কাজ করছে mg, তো সুতরাং কী হবে mgh, এটা হচ্ছে ওর বস্তুটার স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি তো 0, সুতরাং টোটাল যান্ত্রিক শক্তি at point 1 ইজ ইকুয়ালস টু mgh। এবং সেকেন্ড নম্বর পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে mgh। সেকেন্ড পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, যেহেতু দ্বিতীয় পজিশনে
এটা মুভমেন্ট করছে, তো ধরে নিলাম এটা h1 ডিস্টেন্স, h1 ধরে নিলাম, তাহলে এটা কী হবে, এটা হবে h মাইনাস h1, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই পয়েন্টে অ্যাট পয়েন্ট নাম্বার 2 টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, হাফ mv স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি, প্লাস বস্তুটার যে স্থিতিশক্তি থাকবে মানে হচ্ছে mgh, h মাইনাস h1, এটা হবে এই বস্তুটার স্থিতিশক্তি, এবং বস্তুটার গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার। এখন আমাকে ভিটা জানি না, ভিটা জানতে হলে কী করব, যেহেতু বস্তুটা এক নম্বর পজিশান থেকে 2 নম্বর পজিশানে আসছে, তো ভি স্কোয়ার সমান ধরে নিলাম ইউ স্কোয়ার প্লাস 2gh1। যেহেতু আমার প্রাথমিক বেগ হচ্ছে 0, এটা হচ্ছে ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, 2g মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং h মানে হচ্ছে উচ্চতা, কত উচ্চতা থেকে পড়ছে। তো যেহেতু এটা ফ্রি ফল হচ্ছে, তো প্রাথমিক বেগ হচ্ছে 0 প্লাস 2gh, তো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh, এখানে ভি স্কোয়ার যদি ভ্যালুটা বসিয়ে দিই তো হাফ m ইন্টু 2gh থেকে হবে mgh প্লাস mgh মাইনাস mgh1 h1 হবে, কারণ যেহেতু h1 উচ্চতা থেকে পড়ছে, তো h1, তো এক্ষেত্রে টোটাল এনার্জি, টোটাল যান্ত্রিক শক্তি কী হবে, টোটাল যান্ত্রিক শক্তি হবে mgh, মানে 2 নম্বর পজিশনে টোটাল যান্ত্রিক শক্তি হলো mgh, এক নম্বর পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি হলো mgh, এবং 3 নম্বর পয়েন্টে ধরে নিচ্ছি, 3 নম্বর পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি বার করব। 3 নম্বর পয়েন্টে টোটাল যান্ত্রিক শক্তি ধরে নাও বস্তুটা জাস্ট ভূমিতে টাচ করার আগের মুহূর্তে, মানে জাস্ট টাচ করার হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের আগে, তো বস্তুটার মধ্যে কী থাকবে, বস্তুটার মধ্যে ডিস্টেন্স কিছু থাকবে না, বস্তুটার মধ্যে শুধুমাত্র গতিশক্তি থাকবে। তো গতিশক্তি কী হবে, হাফ এম ভি স্কোয়ার, এক্ষেত্রে ভি স্কোয়ারের ভ্যালুটা কী করবে, নির্ণয় করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh বললাম, যেহেতু এটা ফ্রি ফল হচ্ছে ফ্রম পয়েন্ট 1 নম্বর পয়েন্ট থেকে ফ্রি ফল হচ্ছে, মানে প্রাথমিক বেগ ছিল 0 প্লাস 2g, কতটা উচ্চতা থেকে পড়ছে h পর্যন্ত, তাহলে সুতরাং h হলো, ভি স্কোয়ার ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে হাফ m ইন্টু 2gh, 2 গেল, তাহলে সুতরাং হচ্ছে mgh, সুতরাং 3 নম্বর পয়েন্টে টোটাল গতিশক্তি হলো mgh। এভাবে কি বলা যাচ্ছে, এভাবে বলা যেতে পারে যে কোনো বস্তুর টোটাল যান্ত্রিক শক্তি সর্বদা কনস্ট্যান্ট থাকবে, মানে যে কোনো অবস্থায় কোনো বস্তুর টোটাল যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট থাকবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার কয়েকটা অঙ্ক হয়তো দেখলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরো এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। প্রথম অঙ্কটা কি বলছে যে 20 মিটার উঁচু একটা মিনারের শীর্ষ থেকে 10 গ্রাম ভরের একটা বস্তুকে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, মানে এটা ফ্রি ফল হচ্ছে না, এটা মানে উপর দিক থেকে এদিকে গতিবেগ নিয়ে ফেলা হচ্ছে, মানে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হচ্ছে। ফ্রি ফল হলে মানে এখানে ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যদি ফ্রি ফল হতো মানে কোনো কিছু যদি বেগ না দিয়ে ফেলা হতো তো তখন এক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 0 হতো, কিন্তু এখানে কি হয়েছে, এখানে বস্তুটা নিচের দিকে গতিবেগে মানে বেগের সাথে ফেলা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং বস্তুটার ভর বলে দিয়েছে 100 গ্রাম, এবং বস্তুটা কত মিটার উঁচু বলে দিয়েছে, 20 মিটার উঁচুতে আছে। তো বস্তুটা বলছে ভূমিতে আঘাতের আগের মুহূর্তে বস্তুটার গতিশক্তি কী হবে, মানে বস্তুটা পড়ছে এবং আগের মুহূর্তে, মানে বস্তুটা ভূমিতে স্পর্শ করার আগের মুহূর্তে এর মধ্যে টোটাল কী হবে, টোটাল স্থিতিশক্তি কী হবে, টোটাল স্থিতিশক্তি 0 হবে, টোটাল গতিশক্তি কী হবে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ জানি, এম তো জানি, ভি জানি না, ভিটা কী করে বার করবো, ভিটা বার করার জন্য ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8 প্লাস ইন্টু
এস মানে হচ্ছে কতটা উচ্চতা থেকে ফেলা হচ্ছে 20 মিটার। তো এখান থেকে আমি ভি স্কোয়ারটা পেয়ে যাব। ভি স্কোয়ার ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তো এখানে আমি বস্তুটা টোটাল গতিশক্তি পেয়ে যাব, গতিশক্তি বা টোটাল যান্ত্রিক শক্তি পেয়ে যাব। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি ইজ ইকুয়ালস টু গতিশক্তি, কারণ যখন ভূমিতে পড়ার মুহূর্তের আগে টোটাল যান্ত্রিক শক্তি প্লাস স্মৃতিশক্তি ধরে নিলাম, মানে টাচ করার আগে স্মৃতিশক্তি তো 0, সুতরাং শুধুমাত্র গতিশক্তি থাকবে। তো এখান থেকে আমি গতিশক্তিটা পেয়ে যাব হাফ ইন্টু এম হচ্ছে 100 গ্রাম, মানে হচ্ছে 100 গ্রামটা আমাকে কনভার্ট করতে হবে কেজিতে, মানে 0.1 কেজি ইন্টু, যেহেতু আমি সব এসআই পদ্ধতিতে করছি, তার মানে 100 গ্রামটা আমি করব কেজিতে, যেহেতু আমি এটা সিজিএস ছিল, এটা এসআই করলাম। 0.1 ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 20, এটা করলে উত্তরটা চলে আসে, মানে এখানে গতিশক্তিটা পুরো পেয়ে যাব। এখন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে তোমার বলছে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে আসা ক্রিকেটের বলকে ব্যাটসম্যান আঘাত করার ফলে বলের দিকে পাঠিয়ে দেওয়া হলো, মানে একটা বল আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে এবং বলটা আবার ফিরে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। বলটা গতিশক্তি পরিবর্তন হচ্ছে এত জুল। গতিশক্তি কতটা পরিবর্তন হচ্ছে, মানে হাফ এম ভি1 স্কোয়ার একটা ছিল, এখানে ভি1 ধরে নিলাম, এটা ভি1, আর এটা ধরে নিলাম ভি2। তো কী হবে, হাফ এম ভি1 স্কোয়ার আর এদিকে হচ্ছে হাফ এম ভি2 স্কোয়ার। তো গতিশক্তির কতটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে 15.5 জুল। তো হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার, যেহেতু ভি2 ভ্যালু বেশি, মানে ভি2 ইজ গ্রেটার দেন ভি1, সুতরাং আমি এরকম করলাম হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস হাফ এম ভি1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15.5 জুল, মানে এটা আমার জুল আছে যেহেতু, তাহলে সুতরাং আমাকে পুরো ইউনিটটা এখানে পুরো যতগুলো ইউনিট আছে সব আমাকে এসআই পদ্ধতিতে করতে হবে। তো এম কেজিতে আনতে হবে, ভি2 ভি1 কেজি মানে মিটার পার সেকেন্ড হবে। তো এখানে দেখা যাক, এখানে বলেছে বস্তুটার মাসটা জানি না, তো মাসটা আমাকে বার করতে হবে। তো হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু 15 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 15.5। তো এখান থেকে আমি পেয়ে যাবো এম এর ভ্যালু একটা পেয়ে যাবো। এম এর ভ্যালুটা কীভাবে আসবে, 15.5 ডিভাইড বাই 125 মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 15.5 মাইনাস 125, দুশো 50, মানে 31/250 হচ্ছে এম। 1 2 মানে এম এর ভ্যালু আসবে 31/125, এটা হচ্ছে মাস বস্তুটার। এখন কি বলেছে কোশ্চেনটা, যে বলটির ভরবেগের পরিবর্তন কী হবে, বেগ কথাটার মাধ্যমে উত্তর পেয়েছি, মানে এমভি বার করতে হবে, এমভি চেঞ্জ হবে, এমভি বার করতে হবে। তো বস্তুটা এইদিকে আসছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, বস্তুটা এইভাবে যাচ্ছিল 15 মিটার পার সেকেন্ড বেগে। বস্তুটা এখানে এম হচ্ছে 31/125, এখানে এম হচ্ছে, বস্তুটা তো যেহেতু সেম আছে 31/125। এখন কি বলছে, বস্তুটা ভরবেগের পরিবর্তন। তো কী হবে, এম এটা ভি1 বলেছিলাম, এটা ভি2 বলেছিলাম। তো এম ভি1 মাইনাস এম ভি2, এটা হচ্ছে বাস্তবে এরকম হবে যে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, কিন্তু এক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে যে যেহেতু এদিকে ভি1 এদিকে কাজ করছে এবং ভি2 উল্টো দিকে কাজ করছে, তো দুটোর দিক আলাদা, যে দুটোর দিক অপোজিট, সুতরাং এটা মাইনাস ভি2 হবে, মানে হচ্ছে হবে
mv1 মাইনাস অফ mv2, তো সুতরাং হবে mv1 প্লাস mv2। এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। আশা করছি এটা নির্ণয় করতে পারবে তোমরা। এম এর ভ্যালু জানো, v1 এর ভ্যালু জানো, v2 এর ভ্যালু জানো। এখন দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে তোমার, এখানে বলেছে 40 গ্রাম ভরের একজন বালক 40 কেজি ভরের বালক 20 সেন্টিমিটার উঁচু 40টি সিঁড়ির ধাপ 20 সেকেন্ডে উঠতে পারে। এটা মনে হচ্ছে আগে করলাম, তো দেখে নিচ্ছি আবার। তো 40 কেজি যেহেতু ভরের বালক আছে, বালকটা উঠছে উপর দিকে 20 সেন্টিমিটার উঠছে, কতগুলো ধাপ আছে? 40টা ধাপ আছে, মানে হচ্ছে 800 সেন্টিমিটার। যেহেতু এটা কেজিতে আছে, সুতরাং আমাকে এটা এসআই করতে হবে। এসআই মানে হচ্ছে 0.8, তো 40 ইন্টু mgh 40 ইন্টু 0.8 ইন্টু h মানে হচ্ছে mg হচ্ছে 9.8 ইন্টু h মানে হচ্ছে 0.8 ডিভাইডেড বাই টাইম কতক্ষণ লাগছে? 20 সেকেন্ড। এটা হচ্ছে ওর ক্ষমতা। এটা হচ্ছে বালকটার ক্ষমতা। একটা অঙ্ক ধরো এরকম হয়তো বলেছে, যদি ধরো যে কোনো বস্তু মানে কোনো 100 মিটার উচ্চতা থেকে, ধরো কোনো একটা উচ্চতা থেকে জল পড়ছে, ধরো কোনো উচ্চতা থেকে জল পড়ছে, তো জলটা যদি কোনো রকম শক্তি অপচয় না হলে জলটা কত বেগে গড়িয়ে পড়ছে, এটা কীভাবে নির্ণয় করবো? মানে ধরো জলটা উপর দিক থেকে কোনো একটা উচ্চতা থেকে জলটা পড়ছে, সাপোজ উপর থেকে ধরো জলটা পড়ছে, তো এখন কি বলছে, বস্তুটা যদি কোনো শক্তির অপচয় না ঘটে, এখানে বলে দিয়েছে শক্তির অপচয় হচ্ছে না, তো এখানে বস্তুটার গতিশক্তি এবং স্থিতিশক্তি কী হবে? mgh টোটাল যান্ত্রিক শক্তি। এটাই হচ্ছে যখন জলটা নিচে পড়ছে, সুতরাং হচ্ছে হাফ mv²। মানে এখানে যে জলটা আছে, এখানে জলটা মানে পড়ার আগের মুহূর্তে জলটা, মানে জলটা বয়ে নিচে পড়ে যাওয়ার আগের মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে mgh, এবং জাস্ট ফ্রি ফল হওয়ার আগের মুহূর্তে টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে হাফ mv²। হাফ mv² প্লাস 0, এখানে হাফ mv প্লাস 0। সো এখান থেকে আমি কি পেয়ে যাব? ভিটা পেয়ে যাব। যদি বলে যে জলের গতিবেগ কত, মানে যদি শক্তির অপচয় যদি না ঘটে, তাহলে জলের যদি বেগ জানতে চাই, তাহলে আমি জলের বেগ জানতে পেরে যাব। কেন এখান থেকে mm কাটা গেলে v সমান 2 ইন্টু জি ইন্টু এইচ রুট, তার মানে হচ্ছে √2 ইন্টু 9.8 ইন্টু কতটা উচ্চতা আছে ধরে নাও, এটা এইচটা যদি বলা থাকে, তাহলে এটা ভিটা পেয়ে যাবো। এখন যদি বলে যে জলের বেগটা যদি বলে দেওয়া থাকে, ধরো যদি জলের বেগটা যদি বলে দেওয়া থাকে, মানে ভি যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি এইচটা পেয়ে যাবো, কত উচ্চতা থেকে জলটা পড়ছে।